চলো নেক্সট কোশ্চেন কী বলছে, আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন এনসান্ট ইন ইটস। আমাদের যে ওয়েলফেয়ার স্টেটের কথা কোথায় বলা হয়েছে, প্রিয়াম্বেল, ডিরেক্টিভ প্রিন্সিপাল, মানে ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইট, না 7 শিডিউল? দেখো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের ডিপিএসপি। ঠিক আছে, আমাদের যে ওয়েলফেয়ার স্টেট বলতে আমরা কী বুঝবো না, একটা রাজ্যকে ঠিকঠাকভাবে চালানোর জন্য, একটা রাষ্ট্রকে ঠিকঠাকভাবে চালানোর জন্য কোনো সরকার কিছু কিছু আমাদের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, এভাবে সেই স্টেটের ডেভেলপমেন্ট হবে, এই পারপাসে আর কি ওয়েলফেয়ার স্টেট। তো এটা কি আমাদের যে ডিপিএসপি, এটা কিন্তু আমাদের জানতে হবে যে এটা কিন্তু নন জাস্টিসিয়েবল। ঠিক আছে, মানে কোনো রাষ্ট্র জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে কিছু করব, সে যদি ওই প্রতিশ্রুতি যদি না মেনটেন করে আমরা কিন্তু কোর্টে যেতে পারবো না। আমরা কোর্টে গিয়ে বলতে পারবো না, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, যে আমাদের রাষ্ট্র এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটা কিন্তু সে রাখতে পারেননি। ঠিক আছে, এই জন্য এটাকে কী বলা হয়, নন জাস্টিসিয়েবল। দেখো এরপর ডিপিএসপিতে আমাদের কিছু কিছু আর্টিকেল আছে যেটা আমাদের মেনে নিতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো সেই আর্টিকেলগুলো আমরা একটু দেখে নিই। চলো দেখো, এই ডিপিএসপি মেনশনড আর্টিকেল আমাদের পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং এটা আর্টিকেল আমাদের আজ দেওয়া হচ্ছে 36 থেকে আমাদের যে 36 টু আমাদের 51 অবধি আমাদের আর্টিকেল দেওয়া আছে। এখানে ইম্পর্ট্যান্ট কিছু আর্টিকেল আছে, যেমন আর্টিকেল 40 আমাদের কিনে বলেছে না, আর্টিকেল 40 ডিলস উইথ আমাদের যে ভিলেজ পঞ্চায়েত। ঠিক আছে, তারপর আছে আর্টিকেল 44 যেটা হচ্ছে কি ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, এরপর আরও ইম্পর্ট্যান্ট আর্টিকেল কিছু আছে, যেমন আর্টিকেল 50। আর্টিকেল 50 কী বলছে আমাদের না, আমাদের কী বলছে যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। ঠিক আছে, মানে কি জুডিশিয়াল কোনো ব্যাপারে এক্সিকিউটিভরা কোনো কিছু হস্তক্ষেপ করতে পারবেন না। এক্সিকিউটিভ কার না, আমাদের এক্সিকিউটিভ যে বডিগুলো আছে, যেমন আমাদের সিএম, পিএম, বিভিন্ন মন্ত্রী যারা আছেন, তারাই আমাদের যারা এক্সিকিউট করে, সেই এক্সিকিউটিভরা কিন্তু কোনো জুডিশিয়াল ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না। আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, যেটা হচ্ছে কি 51, যেটা আমাদের কি না ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি কথা বলা হয়েছে ওখানে। ওকে, এরপর দেখো আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমি আগে বলেছি। 7 শিডিউল একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের কি করে, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার সেটা এখানে মেনশন করে। সেই 7 শিডিউল থেকে আমরা কনসেপ্টটা জেনারেলি পেয়ে থাকি। না এখানে আমাদের 7 শিডিউলে আমাদের যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, এই লিস্টে কে কোন জায়গাতে কার কোথায় আইন অ্যাপ্লাই করার এখতিয়ার আছে, সেটা এখানে আমাদের মেনশন করে দেয়। এই ইউনিয়ন লিস্টের আন্ডারে যেমন 100টা টপিক আছে, 100 টপিক আছে। স্টেট লিস্টের আন্ডারে 61 টপিক আছে, অ্যান্ড কনকারেন্ট লিস্ট এর আন্ডারে আছে আমার 52 টপিক। কনকারেন্ট লিস্ট মানে কি, যেখানে রাজ্য আইন তৈরি করতে পারবে ওই বিষয়ের উপর, আবার কেন্দ্রও করতে পারবেন। যেমন একটা এডুকেশন হচ্ছে একটা কনকারেন্ট লিস্ট। আর এই কনকারেন্ট লিস্টের কনসেপ্ট আমাদেরকে নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আর এখানে প্রিয়াম্বেল আমি আগেও বলেছি, প্রিয়াম্বেল আমাদের যে আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে, এটা একবারই অ্যামেন্ড করা হয়েছে, যেটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এর আগে কিন্তু প্রিয়াম্বেল আমাদের এরপর আর কখনো এটাকে সংশোধন করা হয়নি। এবং এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময় আমাদের কি সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই দুটো ওয়ার্ড, আরেকটা ওয়ার্ড ইন্টিগ্রিটি, এই 3টা ওয়ার্ড আমাদের এখানে অ্যাড করা হয়েছিল। আমরা যদি প্রিয়াম্বেলের ফার্স্ট লাইনটা দেখি, আমাদেরকে সেটা জানতে হবে যে ওখানে স্টেটমেন্টগুলো কী কী দেওয়া আছে না, ইন্ডিয়া ইজ কি সোভান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এই লাইনটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন অনেকবার দিয়ে দেয়, কখনো সোভান সোশ্যালিস্টের জায়গায় সোভান সেকুলার বলে দেয়, সোশ্যালিস্ট পরে দিয়ে দেয়, এরকম আর কি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই যে ফান্ডামেন্টাল অবজেক্ট অফ পঞ্চায়েত রাজ সিস্টেম টু এনশিওর হুইচ অ্যামং দ্য ফলোইং, এটার মধ্যে কী হবে না, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। অ্যান্সার কী হবে, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। এটার মানে কি না, আমরা আমাদের যে এক্সিকিউশনটা, সেটা আমরা উপরের বডির উপর সীমিত রাখবো না। সেটা আমরা কী করবো, আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্টের সঙ্গে আমাদের সিটিজেন তাদের একটা রিলেশন তৈরি করার এখানে কথা বলা হয়েছে, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন।
ওকে, নেক্সট কোশ্চেন, দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট। দেখো কী বলছে না, আমাদের যে সুপ্রিম কোর্টের জাজ হবে এটা বাড়াতে পারে, সময় সময় যে বাড়াতে পারে, সেটা সে পাওয়ারটা কারতে দেওয়া আছে, এটা অনলি দেওয়া আছে। দেখো এটার অ্যান্সার কী হয়ে যাবে, এটার অ্যান্সার হবে আমাদের দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট আমাদের কী আছে না, আমাদের পার্লামেন্ট আছে। পার্লামেন্ট আমাদের কী হবে, পার্লামেন্ট কনসিস্ট অফ দেখি লোকসভা, রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট, এই তিনটা নিয়ে পরে আমাদের কিন্তু পার্লামেন্ট, লোকসভা রাজ্যসভা, নট অনলি লোকসভা অ্যান্ড রাজ্যসভা। ওকে, চলো দেখি নেক্সট অপশান আমাদের কী রয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের মেনলি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের যে এই যে আগে তো এটা সুপ্রিম কোর্ট ছিল না, আমাদের আগে কী ছিল, এটা ফেডারেল কোর্ট ছিল, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এস্টাবলিশ হয়েছিল। আমাদের এই সুপ্রিম কোর্ট যেটা আছে আমাদের, সেটা পার্ট ভিতে মেনশন করা আছে, আর্টিকেল 124 এর ফরমেশন অ্যান্ড বিভিন্ন ইয়ে মেনশন করা আছে, আর্টিকেল 124 টু 147। ওকে, আর আমাদের কী বলা হচ্ছে যে এই যে আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই কি প্রেসিডেন্ট, ঠিক আছে। আর এই যে ইনি যে ওথ নেবেন কার কাছে, প্রেসিডেন্টের কাছে নিতে পারেন, বা প্রেসিডেন্ট মনোনীত কোনো প্রার্থীর কাছে তিনি নিতে পারবেন। আর এনার টেনিওর হচ্ছে 65 ইয়ার্স। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি হবেন, ওনার টেনিওর হচ্ছে 65 ইয়ার্স। ওকে, চলো নেক্সট আমাদের কী আছে, ল কমিশন। আমাদের এটা একটু বুঝতে হবে যে আমাদের ল কমিশন, আমরা যদি বলি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ল কমিশন আমাদের এস্টাবলিশ হয়েছিল কখন, আমাদের এস্টাবলিশ হয়েছিল 1955-এ। বাট আমাদের এই ল কমিশনের কনসেপ্ট আমরা এর আগেও পেয়েছি, সেটা পেয়েছি কোথায়, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1833 আমরা এখানেও পেয়েছি। ঠিক আছে, তো যার চেয়ারম্যান ছিলেন কি, লর্ড ম্যাকাউলে সাহেব। ওকে, চলো, আর এই ল কমিশনটা আমার কি, আমার এটা কনস্টিটিউশনাল বডি নয়, স্ট্যাটিউটরিও বডি নয়, এটা আমাদের কি একটা এক্সিকিউটিভ বডি। ওকে, ফরওয়ার্ড টু নেক্সট কোশ্চেন, মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড ইয়ার কনস্টিটিউশন ইনটু বিং ফোর্স। এটা আমি আগেই বলেছি, আমরা যদি প্রিয়াম্বলটা একটু ভালো করে নোটিস করি তাহলে এটা আমরা পেয়ে যাব। কখন অ্যাডপ্ট করা হয়েছিল আর কখন ইনঅ্যাক্ট হয়েছে, এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো এটা কী হয়ে যাবে, 26 জানুয়ারি 1950। দ্যাটস ওয়াই আমরা এই 26 জানুয়ারিকে আমরা কীভাবে সেলিব্রেট করি না, অ্যাজ এ রিপাবলিক ডে অর কনস্টিটিউশনাল ডে। ওকে, ফরওয়ার্ড টু নেক্সট কোশ্চেন, কী বলেছে আমাদের, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন আইডিয়া গ্যারান্টিজ অল সিটিজেন দ্য ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন। দেখো ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন আমাদের কথা বলা হয়েছে কোথায়, আর্টিকেল 19-এ। এই আর্টিকেল 19-এ আমাদের 6টা ক্লজ আছে, এই 6টা ক্লজ একটু দেখে নেবে তোমরা। ঠিক আছে, থট এক্সপ্রেশন, আমাদের যে মুভমেন্ট, আমরা যে পিসফুলভাবে স্ট্রাইক করছি সেটা, এইসব ব্যাপারগুলো বলা আছে। আমাদের এই আর্টিকেল 19-এর সাহায্যে কিন্তু জার্নালিস্টরা এটাকে ফলো করে, এটাকে অ্যাপ্লাই করে। ঠিক আছে, আর্টিকেল 17 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ডিলস উইথ কি আনটাচেবিলিটি। আর্টিকেল 18 আমাদের কি কথা বলা হয়েছে না, অ্যাবলিশন অফ টাইটেল। আমাদের যে বিভিন্ন টাইটেলগুলো ছিল, রাজাধিরাজ, মহারাজ, জমিদারি টাইটেলগুলো, সেগুলো কিন্তু আমাদের নামের আগে দেওয়া চলবে না। হ্যাঁ, যেটা আমাদের অ্যাচিভমেন্ট টাইটেল, এডুকেশন টাইটেল, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন পিএইচডি স্কলার বা পিএইচডি যারা কমপ্লিট হয়ে গেলে ডক্টর যেটা করা হয়, সেটা কিন্তু আমরা ওখানে মেনশন করতে পারি। ঠিক আছে, বা আমাদের যে ক্যাপ্টেন, মেজর, এগুলো অ্যাপ্লাই হবে, কিন্তু কেউ জমিদার, মহারাজা এগুলো হবে না। সৌরভ গাঙ্গুলি ব্যাপারটা আমার ঠিক জানা নেই, কেন যে ওকে সবাই মহারাজা বলে। চলো নেক্সট কোশ্চেন, এটা কি আমি আগে বললাম, এটা হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া ডিস্ট্রিবিউটেড পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। আমাদের যে ফেডারেল কনসেপ্ট, কিছু কিছু পাওয়ার স্টেটকে দেওয়া আছে, কিছু কিছু কেন্দ্রকে দেওয়া আছে, এবং কিছু কিছু জিনিসের উপর আইন দুজন মিলে তৈরি করতে পারেন। তো এটা আমি আগে বলেছি যে এটা আমাদের দেওয়া আছে অলরেডি 7th শিডিউলে, এটা আমাদের দেওয়া আছে 7th শিডিউল। ওকে,
ওকে, এখানে দেখে নিও আমাদের যে বাকি যে শিডিউলগুলো আছে, আমাদের যে 12টা শিডিউল আছে, সে 12টা শিডিউল তোমরা একটু দেখে নিও। এখানের মধ্যে ইম্পর্টেন্ট শিডিউল কোনটা হলো আমাদের যে 10th শিডিউল, যেটা অনেকবারই এক্সামে এসছে, যেটা ডিলস করেছে কি অ্যান্টি ডিফেকশন ল 1985, দলত্যাগ বিরোধী আইন। আর্টিকেল 9, যেটা আমাদের কি ল্যান্ড রিফর্মস, জুডিশিয়াল অ্যাক্টিভিটিসের উপর আমাদের বলা হয়েছে। আর্টিকেল 11 অ্যান্ড আর্টিকেল 12 আমাদের মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটির উপর আমাদের বলা হয়েছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন দ্য, আমি আগেই বললাম এটা আমাদের আর্টিকেল 51-এ মেনশন হয়েছে, ডিপিএসপির আন্ডারে পড়ছে, যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট যেখান থেকে এসেছে। সো ইটস আন্ডার ডিপিএসপি। ওকে, এই বারবার কোশ্চেনগুলো কিন্তু একই থাকে, অপশানগুলো আমাদের একই থাকে, প্রিয়াম্বেল, ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, এই কয়েকটা টপিক আছে যেখান থেকে পলিটির ম্যাক্সিমাম কোশ্চেন আসে। চলো এরপর আমরা ফান্ডামেন্টাল ডিউটি আমরা দেখে নেবো নেক্সট স্লাইডে, আমি কিছু অ্যাড করে দিয়েছি, সেটা একটু দেখে নিও। আর বাকি যে স্লাইডগুলো এগুলো আমরা আগে বলে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের আর্টিকেল যে 51 পার্ট 4-এ সেখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু নন জাস্টিসিয়েবল। ফান্ডামেন্টাল ডিউটি যে তোমাকে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে তোমাকে মানতে হবে, তুমি যদি না মানো তোমাকে কেউ ধরে নিয়ে যাবে না। কিন্তু হ্যাঁ, তুমি কাউকে যদি রাফ ল্যাঙ্গুয়েজ বলো, রিটার্ন তো তুমি কিছু একটা পাবে, সেটা মাথায় রাখতে হবে। বা এরকম কার সাথে যদি মিসবিহেভ করো, সেটা তুমি তো কিছু একটাই পাবেই। দেখো এখানে এরপর আমাদের যে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস, এই যে কনসেপ্টটা, এটা আমাদের কার কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে, প্রায় রাশিয়ার কনসেপ্ট থেকে আমাদের এখানে নেওয়া হয়েছে। এখানে এই যে আমাদের আর্লিয়ার কী ছিল, আমাদের 10 ফান্ডামেন্টাল ডিউটি ছিল, আমাদের পরে একটাকে অ্যাড করা হয়েছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে, যেটা ওই এডুকেশন রিলেটেড আছে। ঠিক আছে, আর এটা শরণ সিং কমিটির রেকমেন্ডেশনই 42nd অ্যামেন্ডমেন্টে এটাকে আমাদের এস্টাবলিশ হয়েছিল আর কি। ওকে, চলো নেক্সট স্লাইডে আমরা যাই। এই যে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আগেও বলেছি, এখনও বললাম, অনেকবারই বলা হচ্ছে, এটা একটা দেখে নিও। এই 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, এটা আমাদের বিভিন্ন জায়গাতে আছে। আমাদের যে ডিপিএসপি 45-এ মেনশন করা আছে, যেটা আর্লি 6 ইয়ার্স অব দি চাইল্ডহুডে আমাদের এডুকেশন দেওয়া হবে, সেটাকে এই 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা সাহায্যে 45 থেকে তুলে নিয়ে আমাদের এটাকে ফান্ডামেন্টাল ডিউটিতে ফেলে দিয়েছে। কোথায় না, আর্টিকেল 21-এতে ফেলে দিয়েছে এখানে, যেটা কি এলিমেন্টারি এডুকেশান, যেটা আমাদের দিতেই হবে। ফান্ডামেন্টাল রাইটে ফেলা মানে কি, সেটাকে আমাদের দিতে হবে, এটা আমাদের অধিকার। হ্যাঁ, আবার এটা বলা হয়েছে কি না, এই ফান্ডামেন্টাল ডিউটিসে বলা হয়েছে না, প্যারেন্টসের উচিত, প্রত্যেকের গার্জেনের কর্তব্য তাদের ছেলেকে আমাদের এডুকেটেড করে তোলা আপ টু 14 ইয়ার্স। ঠিক আছে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। চলো নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। কী বলছে, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড। দেখো প্রেসিডেন্ট আমাদের, যেহেতু আমাদের কী বললাম আমি ফার্স্টেই, যে পার্লামেন্ট আমাদের কনসিস্ট অফ কী, আমাদের পার্লামেন্ট কনসিস্ট অফ রাজ্যসভা, লোকসভা অ্যান্ড প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট আমার, যেহেতু আমার এই টোটাল পার্লামেন্টে আমার এই 3টা জিনিস নিয়ে পরে আমার কনসিস্ট হচ্ছে, তাহলে প্রেসিডেন্টের যখন ইমপিচমেন্ট মানে সরিয়ে দেওয়ার জন্য যে বিলটা, সেটা আমি যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করলে হবে, লোকসভা থেকেও করতে পারি, রাজ্যসভা থেকেও করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে কী হবে, এটা আদার হাউস অফ দ্য পার্লামেন্ট, এটা অ্যান্সার হবে। এই জয়েন্ট সিটিংয়ের কোনো ব্যাপার নেই এখানে, লোকসভা অ্যালোন না, লোকসভা অ্যালোন হবে না, রাজ্যসভা অ্যালোন হবে না। ওকে, চলো এখানে যে জয়েন্ট সিটিং কে ডাকবে, জয়েন্ট সিটিং আমাদের ডাকে প্রেসিডেন্ট, জয়েন্ট সিটিং আমাদের হচ্ছে আর্টিকেল 108। ওকে, আর্টিকেল 108 আমাদের জয়েন্ট সিটিং। নেক্সট স্লাইড। কী বলছে, আর্টিকেল 280 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা আমাদের কী দিয়েছে না, এটা আমাদের ডিলস উইথ ফিনান্স কমিশন। ওকে, ডিলস উইথ ফিনান্স কমিশন। চলো এখানে কিছু একটা অপশান, নতুন অপশান পেয়েছি,
যেটা আমাদের কী আছে প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশন আমরা দেখে নিই। আমাদের যে প্ল্যানিং কমিশন, এটা আমাদের কি, এটা আমাদের একটা কী বডি, এটা আমার কী বডি, প্ল্যানিং কমিশন একটা, প্ল্যানিং কমিশন আমার একটা কি, আমার একটা কোয়াসি পলিটিক্যাল বডি আমি বলতে পারবো, বা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, অ্যাডভাইজারি বডি। এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি নয়, এটা কনস্টিটিউশনে মেনশন করা নেই প্ল্যানিং কমিশন। ওকে, তাহলে এই প্ল্যানিং কমিশন আমাদের আমরা একটা অ্যাডভাইজারি বডি বলতে পারি। এস্টাবলিশ হয়েছিল কখন? 15 মার্চ, ডেটটা খুব ইম্পর্ট্যান্ট, 15 মার্চ 1955, 15 মার্চ 1955। ওকে, হলো। আর এই যে আমাদের প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনে আমাদের স্ক্র্যাপ হয়ে গেছিলো, মানে শেষ হয়ে গেছিলো, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের তো টোটাল 12টা প্ল্যান হয়েছে, তো এই যে 12 প্ল্যান আমাদের এটা টোটালি স্ক্র্যাপ হয়ে গেছে 2014 সালে। ওকে, আর আমাদের যে এই যে প্ল্যানিং